আমি সঠিক বিচারটা চাই, কোনো বোন যেন এরকম না মরে। আমার বোন দিছি জীবিত, আমার একটা বোন, আজকে আমার বোনের লাশ আমি আনতে পারি নাই, আমার বোনের তো আমি দেখতেও পারবো না, আজকে কে আমার ভাইয়া বলে ডাক দিব, আমার ভাই বলার মতো। দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে নিউজে দেখা গেছে যে কুয়েত প্রবাসী ওমর ফারুকের ওয়াইফ মিতু, তার রহস্যজনক মৃত্যু। তার শ্বশুর শাশুড়ি বলছে আসলে তার ঝুলন্ত লাশ ছিল, কিন্তু আসলে কি ঘটনা, সেই সত্য ঘটনা আসলে আমরা জানার চেষ্টা করব। তো মিতুর যে ভাই আছে তার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। তো এই যে প্রবাসীর ওয়াইফ যে মিতু, তার তার যে রহস্যজনক মৃত্যু ঘটলো, আসলে আপনারা কি মনে করছেন সেই বিষয়গুলো যদি একটু বলতেন আমাদের। জি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই, আপনাদের কাছে আমি কথাগুলো কিভাবে বলবো, শুরু থেকে বললে মনে হয় ভালো হয়, আপনারা একটু তো শুরু থেকে বলেন। সবগুলা মৃত্যুর সাথে বুঝতে পারবেন। ওমর ফারুকের যে বিয়ে শাদীটা ঘটলো, জি, জি। সেই ঘটনাগুলো দিয়ে যদি শুরু করতেন। জি, আমার আমার বোন হলো আপনার আরও 7 বছর আগে আমার বাসায় বেড়াইতে আসে। আমি যখন গুলশান নতুন বাজার বাটারাতে থাকি, আচ্ছা। তখন আমার যে যার সাথে আমার বোনের বিয়ে হয়, ওমর ফারুক, ও আপনার ওখানে গার্মেন্টসে চাকরি করতো, হ্যাঁ, আচ্ছা। চ্যাম্পেলম্যান হিসাবে। পরে আমার বোন মানে কর্মীর ছিল, খুব ছোটোবেলা থেকে ও অনেক কাজ করতো, আমিও কাজ করতাম। আমার বোনটাও লেখাপড়া কম করছে, তো আমিও লেখাপড়া কম করছি। বাড়িতে আমরা আমাদের গৃহস্থী ছিল, অনেক কাজ পরিশ্রম করতাম আমরা। যখন আমি ঢাকা আসি, আসার পর আমার বোন বেড়াইতে আসে, কোরআন শরীফ খতম দিয়ে আমার বোন 5 ওয়াক্ত নামাজ পড়তো, ঠিক আছে, টেলার্সের কাজ জানতো। তখন আমার বোন চিন্তা করলো যে ভাইয়া বৈশা থেকে লাভ কি, আমি কাজে ঢুকি। তখন ওই গার্মেন্টসে ঢুকে, হ্যাঁ, গার্মেন্টসে ঢুকার পরে যে উমর ফারুক ওকে দেখে পছন্দ করার পরে ওকে এরকম অফার দেয় যে এরকম আমি বিয়ে করতে চাই, তুমি গার্জিয়ানদের কাছে বলো। তখন আমি আর আমার মামা, আমরা প্রথমে এত দূরে শুনে রাজি না, তারপর আমার মামা সহ আমরা বাড়িঘর দেখতে যাই, তার মা বাবার সাথে কথা বলি, তার জেঠার সাথে সবাই মিলে কথা বলি। তো ওরা আমাদের কাছে কোনো যৌতুক টৌতুক কিছু চায় না। আমার বোনটা এমনি সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুন্দরের মালিক, ঠিক আছে, সবার তো আল্লাহ সৃষ্টি করছে। তো আমার বোন জামাইটাও মাশাল্লাহ দিলে সুন্দর, ঠিক আছে। তখন এইভাবে আমরা দুজনকে দুজন দেখে পছন্দ করি, বাড়িঘর আমাদের পছন্দ হয় না, ঠিক আছে। তারপর আমার মাকে বলি, মা এত দূর বিয়ে দিব না, বাড়িঘর আমাদের পছন্দ হয় নাই। তখন আমার মা বাবা বলার পরে, ঠিক আছে, ও বলতেছে ভাই আমি তো ওরে পছন্দ করি, আমার তো ওর বাড়িঘর পছন্দ করি না। তখন দুজনের অনেক ভালোবাসে, তারা কিছুই চায় নাই। তখন আমি বলছি যে ওরা যারা না চায় তারা আরও বেশি পায়, ঠিক আছে, এই কথাটুকু বিয়ের ভিতরে আমি বলছি। বলার পরে গুলশান সাদাতপুরে কাজী অফিসে আমাদের ওখানে বিয়ে হয়, ঠিক আছে। ওর দুলাভাই থাকে, ওর আত্মীয় স্বজন যারা আসে সবাইকে আমি যা যা দেওয়ার দরকার, স্বর্ণের চেন, তারপরে আংটি, তারপরে জামা কাপড় যা দেওয়ার, বিয়ের ভিতর দেওয়ার পরে বিয়ে হয়, ঠিক আছে। মৃত্যু আর ওমর ফারুকের বিয়ে হলো, বিবাহ হইলো, ঠিক আছে। তারপরে? হওয়ার পরে উমর ফারুক বলছে যে আমার বোন রে ঢাকায় রাখবে, হ্যাঁ, দেশে রাখবে না, যে আমার ছোট ঘর, আমরা বাড়িঘর পছন্দ করি না, রাস্তাঘাট চিপা চাপা, ঠিক আছে। আচ্ছা। তখন তা বললো যে আমরা তো ভাই, তাকে জি আমরা তো বলছে আমরা তো ঢাকায় থাকবো, ভাইয়া আপনি রাজি হয়ে যান, ঠিক আছে। তা আমার সাথে কথা হয়, তো পরে আমরা বিয়েতে রাজি হই। রাজি হওয়ার পরে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আপনার যখন আমার ভাগ্নিটা পেটে আসে, তখন আমার মিতুকে আর কি গার্মেন্টসের চাকরি ছেড়ে দেয়, ঠিক আছে, যে তোমার আর চাকরি করা লাগবে না, আমি একা চাকরি করব। ও ঢাকা থাকে। তখন আমার বোনকে বাড়িতে নেওয়ার পরে ওর মা বাবা প্রথম দিকে ওকে অনেক ভালো জানে, আদর করে, সব কিছু ঠিক আছে, হ্যাঁ। আমার বোনের বাচ্চাটা হওয়ার পরে যখন মেয়ে বাচ্চা হয়, তারা এরকম মানে খুব মানে আল্লাহর সাথে নাহরমানি কথা যেগুলা, মানে যে মেয়ে হলো কেন, ঠিক আছে, আন্তাচুলু করছে, তখন বলছে মেয়ে বাবু, মানে তারা কষ্ট দেওয়া শুরু করে দিল, ঠিক আছে, যে কেন মেয়ে হলো, ঠিক আছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা হলো না তার শ্বশুর শাশুড়ি, ননদ তার শ্বশুর শাশুড়ি, হ্যাঁ। তো তার স্বামী, এখানে কিন্তু কথা রয়েছে ভাইয়া, হাজবেন্ড না হাজবেন্ড বলে নাই, হাজবেন্ড কিছু বলেনি, না না শ্বশুর শাশুড়ি ওর হাজবেন্ড বলছে, বলছিল, হাজবেন্ডও বলেছে। আচ্ছা প্রথমবার বেজার হয়েছে, কিন্তু সন্তান দেখে হাজবেন্ডও বেজার হয়েছে, কিন্তু ও কিছু বলেন, আমি শুনছি যে আমার বলেন, শাশুড়িকে এটা শ্বশুর শাশুড়ি ডাইরেক্ট বলছে, ডাইরেক্ট, হ্যাঁ ডাইরেক্ট বলছে যে কেন মেয়ে বাবু হয়েছে। তো মেয়ে বাবু, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ, ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, আমরা তো এটাই বিশ্বাস করি মুসলমান হিসাবে, ঠিক আছে। আমরা বুঝাইছি যে দেখো ছেলে মেয়ে কে দেয়, আমার 2টা মেয়ে, আল্লাহ তো আমার ঘরে 2টা মেয়ে দিচ্ছে। তো যদি মেয়ে না থাকে তাহলে আমরা কিভাবে দুনিয়া আসবো, আমাদেরও তো মা আছে, তাই না। এবার বোঝানোর পরে আমার বোনটা যখন এই প্রেগনেন্ট, মানে এখনো বাচ্চা হয় না, মানে 4 মাসের মাথায় আলট্রাসাউন্ড করে, তখন এর থেকে মনে করেন যে তারা সিজার করবে, তখন তারা ঠিক টাকা পয়সা দিবে না, তখন আমরা সিজারের টোটাল খরচ আমরা বহন করি, ঠিক আছে। যখন মেয়ে বাবু হবে তারা খুশি না, তখন আমার বোনটার যখন বাচ্চাটা হয়ে যায়,
হয়ে যাওয়ার পরে মনে করেন যে উমর ফারুক হলো আপনার ঢাকা চাকরি করে, ওই মিতু হলো ওর শ্বশুর বাড়িতে থাকে। থাকার পরে এরকম সংসার ভালোই চলতেছিল। মেয়ে হওয়ার পরে যখন মেয়েটা কথা বলা শুরু করছে, ওরা আবার আদর করা শুরু করছে, ওর দাদা দাদি শ্বশুর শাশুড়ি সবাই। তখন ওই বাচ্চার বয়স যখন 1.5 থেকে 2 বছর হয়ে গেল, তখন মনে করেন যে আবার একটা বাচ্চা প্রেগনেন্ট, ঠিক আছে। আমার বোন যখন আবার প্রেগনেন্ট হইলো, তখন বলতেছে যে এবার যদি মেয়ে বাচ্চা হয় তাকে ডিভোর্স দিয়ে দিবে, তার শাশুড়ি বলতেছে, ঠিক আছে, তার ননদ বলতেছে, তার শ্বশুর বলতেছে যে এবার মেয়ে বাবু হলে ডাইরেক্ট ডিভোর্স দিয়ে দিবে। তখন আমার কাছে এই কথাগুলো আসার পর আমি বলছি আমার বোন আর ওই বাড়িতে দিব না। আমি ডাইরেক্ট মনে করেন যে ওদের কাছে মানে ডাইরেক্ট এরকম ফোন দিয়ে অনেক কথা বলছি যে রিজিকের মালিক, হায়াত মৌত সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আপনি কি ছেলে বানাইতে পারবেন? আমাকে কি আপনি মেয়ে বানাইতে পারবেন? আপনি তাহলে বানায়া দেখেন। আমি কান্না করে দিচ্ছি। তারপর আমার মাওয়ের তাওরে অনেক বুঝানোর পরে তারা বুঝ নিল। তার বোনাই নামাজ পড়ে 5 ওয়াক্ত। তো মুস্তফা ভাই, আমি বললাম যে ভাই এগুলো কোনো কথা? আপনারা আল্লাহ ছেলে দিছে, ওনার আবার ছেলে। তো আমি বলছি আপনারা ছেলে দিছে, আল্লাহ আমার 2টা মেয়ে দিছে, তো আমারও তো মেয়ে আছে। হ্যাঁ, তারপরে এভাবে বুঝানোর পরে তারা মোটামুটি বুঝ নিছে। নেওয়ার পরে ওই বাচ্চাটা যখন মানে আপনার কনসেপ্ট হয়, তখন আমার বনজামাই পটাত করে বলে যে বিদেশ যাবে, হ্যাঁ বিদেশ চলে যাবে। তখন বিদেশে শুরু উঠাইলো। তখন ওই যে আমাদের সাথে বিয়ে হওয়ার পরে যখন কথা ছিল যে কিছুই দিবে না, মানে কিছু চাই নাই ওরা, তখন বলতেছে যে আমরা তো এতদিন কিছু চাই নাই, তখন হলো আমাদেরকে 5 লাখ টাকা যৌতুক দিতে হবে। হ্যাঁ, তো আমরা তো বলছি যে যৌতুকের কোনো কথাই নাই, আমরা কেন যৌতুক দিব, ঠিক আছে। তখন তারা আমাদেরকে চাপ সৃষ্টি করে, আমার বোনরে মানে আঘাত করা শুরু করে, ঠিক আছে। আঘাত করা শুরু করার পরে আমরা মানে অনেক কান্না করতেছি যে বোনের কোন জায়গায় পালাইলাম, কোন জায়গায় বোনটার বিয়ে দিলাম, যে ছেলে বাবু হয়েছে মেয়ে বাবু হয়েছে, এটাও মনে করেন যে তারা আমার বোনকে অত্যাচার করতেছে, ওখানে আবার যৌতুকের জন্য। তখন আমরা মামলা যেতে চাইছি। তখন আমার বোন বললো যে ভাই আমার তো সংসার, আমার 2টা বাচ্চা হবে, ভাই আপনি মামলা যায়েন না, ঠিক আছে। আমার বোন আমাকে অনেক রিকোয়েস্ট করে। তারপর আমরা মনে করেন যে ওর সমাধানে চলে যাই। যাওয়ার পরে আবার মিলে জিলে দিই, দেওয়ার পরে এখন হইলো তারা কান্নাকাটি করে আমাদেরকে মানে মিল দিছে যে আপনার 3 ছেলে আছে, আমার একটা ছেলে, বাইরে গেলে আপনি 3 ছেলেরও আমরা বাইরে নিয়ে যাব। ওমরের আব্বু আর কি এভাবে কথা বলছে যে আমাদেরকে 2 লাখ টাকা ধার দেন, ঠিক আছে। তখন আমার বাবা মনে করেন যে অনেক কষ্ট করে, ঠিক আছে, 2 লাখ টাকা ওদেরকে ধার দিছে। যখন মেয়ে বাবুটা হইলো তাকে এরকম গরু দিছে। তারপরে ছেলে তো ওই সময় হয় নাই, তখন ওকে 2 লাখ টাকা দেয়, আমি দিদি বাবা অনেক কষ্ট করে 2 লক্ষ টাকা দেয়। জি 2 লাখ টাকা দেয়। আপনার বাবা কি করে? আমার বাবা কৃষি কাজ করে দেশে, ঠিক আছে। কাজ করে জামাইয়ের মেয়ের সুখের জন্য জামাইকে 2 লক্ষ টাকা দিয়েছে ধার হিসাবে। ধার হিসাবে, জি ধার হিসাবে দেওয়ার পরে আমার কাছে আবার আবদার করে আমার বোন যে ভাইয়া আমরা তো আমার আপনার বনাই তো বিদেশ যাবে, আপনি কিছু হেল্প করেন। তখন আমি 20,000 টাকা দিই, ঠিক আছে। তা আমি এমনি মার্কেট করার জন্য দিই, মানে ওই টাকাটা আমি ধার হিসাবে দিই নাই, আমার বোন জামাই তো একবারে দিয়ে দিছি, জি। তখন ঠিক আছে, ও বাহিরে যাবে, বাইরে যা যখন এয়ারপোর্ট যায়, ওই ছবি আমার কাছে আছে এখনো। হ্যাঁ, এয়ারপোর্টের দিন তারিখ সব আছে আমার কাছে, ওই ছবিটাও আছে। ওর বাবা সবাই তাওরা আসছে, সবাই আমি আগায় এয়ারপোর্টে হ্যাঁ দিয়ে আসছি। দেওয়ার পরে আমার বোন জামাই যখন চলে যায়, ওই আমার বোনের ওই সময় 3.5 মাস 4 মাস এখনো মানে আপনার আলট্রাসাউন্ড করা হয় নাই, ঠিক আছে। তখন আলট্রাসাউন্ড করার পরে যখন দেখছে যে ছেলে, তখন তারা আমার শ্বশুর বাড়িতে ওকে নিয়ে মানে হ্যাঁ, তখন আমরা ওই আচ্ছা আমরা একটু ভাবির কাছে যাব। ভাবি, এই যে ভাইয়া যে বললো কথাগুলো, তো আমরা আসলে জানি একজন মেয়ের কথা একজন মেয়ের কাছেই শেয়ার করে। তো তিনি কি কখনো কোনো কথা বা তার সাথে যে এই ধরনের কার্যকলাপ হচ্ছে বা কথাবার্তা হচ্ছে বা তার সঙ্গে এভাবে তাকে দিনের পর দিন নির্যাতন করছে, এক কথাই, তো আপনার কাছে কখনো কি তিনি কোনো কিছু শেয়ার করছে কিনা বা আপনাকে কোনো কিছু জানিয়েছে কিনা? জি আমার কাছে জানাইছে, মানে যখন নাকি ওই মানে 4 মাসের প্রেগনেন্ট, তখন আমার শ্বশুর বাড়িতে যায়। তখন আর মনে করেন যে শ্বশুর শাশুড়ি এতটা ফোন দিত না, মানে ওর স্বামীও কষ্ট ছিল, অনেক কষ্ট করে মানে গেছে, মানে কিছুদিন অনেক কষ্ট ছিল। তখন মনে করেন আমরা বুঝ দিছি যে ভাইয়া মানে গেছে, একটু কষ্ট হইতে পারে, ধৈর্য ধরেন, আল্লাহর রহমতে যদি চাকরি টাকরি হয় আপনার সুখ হবে। তারপরে আমার বলতেছে ভাবি এই তারিখ যদি আমার মেয়ে হয় তাহলে তো আমাকে ওই ডিভোর্স দিয়ে দিবে। তখন আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ যদি আপনার মুখ তোলা তাকায় তাহলে আপনার ছেলে হবে, আপনার কোনো টেনশন করেন না। মানে ওই অনেক অসুস্থ হয়ে গেছে। তখন আমার ওর শ্বশুরবাড়ি আর নেয় নাই, মানে আমার শ্বশুরবাড়ি ছিল। তারপরে 7 মাস নাকি জন্য তখন ওর মানে আলট্রাসাউন্ড করছে, তখন শুনছি ওর ছেলে বাবু হবে। তারপরে ওদের কাছে জানাইছে, তখন ওরা খুশি, মানে সিজার টিজার যা হয়েছে মানে সম্পূর্ণ মানে 2টা বাচ্চারই সিজার আমার শ্বশুর শাশুড়ি দিছে, মানে ওরা কিছু খরচ দেয় নাই।
তারপরে সম্পূর্ণ আপনার শ্বশুর শাশুড়ি বহন করে, জি তারপরে তারা কোনো কিছু বহন করে? না তখন তো তারা কিছু যৌথ বহন ভাই করে। তারপরে আমার বোন জামাই যখন বাইরে যাওয়ার বেতন হইলো 28,000 টাকা, তখন ওরা ওই যে আলতাচুনি করার পর যখন শুনছে ছেলে, তখন আবার একটু আদর করা শুরু করলো। তখন ওর বেতন 28,000 টাকা, আমার তাও অনেক টাকা ঋণ, ঠিক আছে, ওরা ঋণ দিচ্ছে। তখন ওই ওর আব্বুর নামে একটা অ্যাকাউন্ট করে, হ্যাঁ। তো আমার বোন জামাই বাইরে যাওয়ার পর থেকে সব টাকা ওদের অ্যাকাউন্টে পাঠায়। পাঠানোর পরে আমার বোন তো মানে ওখানে অসহায়, আমার কাছে সবসময় কান্না করতো, টাকা পয়সা চাইতো। তো আমি যে সময় যেটা হেল্প করতাম দিতাম। পরে আমার যখন বাচ্চাটা আপনার সিজার হয়েছে, আমরা টাকা পাঠিয়েছি বাড়ির থেকে, সিজার হয়েছে। তারপর ওই বাচ্চা হওয়ার পরে ইনফেকশন হয়েছিল পেটে, ঠিক আছে। ওরা আমার বোনকে ডাক্তারের কাছে পর্যন্ত নেয়, এত কষ্ট দিছে। বলতেছে যে যাদের মেয়ে তারা ট্রিটমেন্ট করবে। পরে আমার বাবা মা গাড়ি তুলতে পারে না, সেখান থেকে গাড়ি তুইটা আমি ছুটি পাই না। পরে আমার আব্বারে আমি লঞ্চের থেকে আগে দিয়ে ট্রেনে উঠাই দিই, ঠিক আছে। তারপরে বাড়িতে যায় হাঁস মুরগি যা যা লাগবে আমার বোনের ট্রিটমেন্ট করে দেয়, প্রায় 15-20 দিন ধরে ট্রিটমেন্ট করে আমার বোনের ট্রিটমেন্ট করে সুস্থ করার পরে আমার মা বাবা আবার বাড়িতে আসে। আসার পরে উমরের বেতন আস্তে আস্তে বাড়ে, ঠিক আছে। তখন এই করোনা শুরু হওয়ার পরে মনে করেন যে ওর বেতন 65,000 টাকা হয়। তখন ওই যে অ্যাকাউন্টে যত টাকা পাঠাইছে ওর আব্বার থেকে কোনোদিন হিসাব চায় না, ঠিক আছে। আমার বোনও হিসাব করে নেয়। তখন ওর একটা ছেলে একটা মেয়ে, তো বললো যে মানে ওরা জামাই বউ আর কি পরামর্শ করলো যে আমাদেরও তো একটা ছেলে একটা মেয়ে, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে, ঠিক আছে, এই কথাটা বলছে। তখন আমার বোনাই ওর আব্বার কাছ থেকে হিসাব চাইছে, হ্যাঁ, যে আমি যে তোমার এত টাকা দিলাম, আমার টাকাগুলো কোথায়, ঠিক আছে। ওখানে হলো যে ওর আবার উমর ফারুকের আবার একটা বোন আছে, ওর বোন জামাই যে বছিলা আটিবাজার একটা জমি কিনছে আর গাজীপুরে একটা জমি কিনছে। ওই টাকাগুলা ওর বোনাইকে মনে করেন যে কিছু টাকা ওরা দিয়ে দেয়, ঠিক আছে। এখন যখন উমরে হিসাব চাইলো, ওরা আর হিসাব দিতে পারে না, দিতে পারে না, ভাঙ্গা চুরা খায় আর হলো ওদেরকে দেয়। তখন বলছে যে আমি হলাম তোমার ছেলে, ওটা হলো তোমার মেয়ে, তুমি যে টাকাগুলো আমার টাকাগুলো নিয়ে মেয়েকে দাও, ওরা জায়গা জমিন কিনছে, তাহলে আমারও তো 2টা বাচ্চা হয়েছে, আমার কি ভবিষ্যৎ নাই? তখন ওর বাবার সাথে অনেক ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে এই মারা যাওয়ার 15 দিন আগে আমার বোনটাকে আলাদা করে দেয়, ঠিক আছে। আলাদা করার পর আমার বোন 3 দিন রান্না করে নাই ওদের বাড়িতে খাওয়ার জন্য, যে না আমরা আলাদা কার সাথে খাবো, এটা তো আমার এই বাবা, ঠিক আছে, আমার আব্বুর সাথে আমি খাবো। পরে ওরা খাবার দেয় না, উমরের সাথে ঝগড়া হওয়ার পরে ওরা ডাইরেক্ট বাচ্চাদেরকেও খাবার দেয় না, আমার বোনকেও না। পরে আমার বোনে মুড়ি টুড়ি খায় 3 দিন কাটাইছে। পাশের বাড়ির একটা আপু পরে খাবার দিচ্ছে, মুড়ি খাইছে। পরে ওই আপু খাবার দেওয়ার পরে উমরে টাকা পাঠাইছে আমার বোনাই, টাকা পাঠায় বলছে তুমি অ্যাকাউন্ট করো, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাবো। পাঠাইছে পরে ওরে বিকাশে টাকা পাঠাইছে, প্যাক্সের দোকানে পাঠানোর পরে ও বাজার টাজার করে খাইছে। পরে এই 15 দিনের আগে 1 মাস আগে আমার মা অসুস্থ, আমি 2.5 মাস ধরে ঢাকা ডাক্তার দেখাচ্ছি। আমার বোন আবার আমার মারে দেখতে আসছে, 1 মাস আগে আমার বাসার থেকে বেড়ে গেছে। তখন বলছে ভাইয়া আমার বাড়িতে আমার চালের মধ্যে ইটা মারে, ঠিক আছে, আমার বাড়িতে। পরে আমি বলছি আমি থানায় জিডি করবো, আমি তোর এলাকায় যাব, ঠিক আছে। ওখানে বলে যে ভাইয়া ঠিক আছে আপনি তো ডিউটি করেন, ঠিক আছে ভাইয়া আপনার আবার কোনো ক্ষতি যদি না হয়ে যায়। আমি বলি না আমার কোনো ক্ষতি হবো না, আমি ইনশাল্লাহ আসবো, ঠিক আছে। তখন ও বাড়ি 1 মাস 28 দিন আগে বাড়ি গেছে আমার ঢাকার থেকে। যাওয়ার পরে ওরে 15 দিন আগে ভিন্ন করে দেয়, এই উমরে নিজে ভিন্ন করার পরে এই মারা যাওয়ার 3 দিন আগে ওর শ্বশুর শাশুড়ি বাজার ঘাট করে আঙ্গুর টাঙ্গুর কিনা ওর বাচ্চাদেরকে আদর করে, হ্যাঁ। তো ও বুঝতে পারে না আসলে, ওর মানে সরল মন তো বুঝতে পারে না। পরে আমার বোন একসাথে হয় 3 দিন আগে আর কি, এই মারা যাওয়ার পর আমার বোন জামাই এই কথা আমার বলে, আমি তো জানি না, বলতেছে যে 3 দিন আগে ও একসাথে হওয়ার পর ওরা মনে কিন্তু মারছে আমার। হঠাৎ করে আমি 12টা বাজে বুধবারে 12টা বাজে ফোন দিয়েছে, আমারও বলতেছে মিতুর নাম্বারের থেকে ফোন আসছে এই মুহূর্ত থেকে। আমি রিসিভ করছি, কী রে কী হয়েছে? আমার তাও বলতেছে আমি তোমার বোন মারা গেছে মিতু, এভাবে বলতেছে স্ট্রং, কোনো কান্নাকাটি কিচ্ছু নাই। আমি বিশ্বাস করি না, হয়তো বা গেঞ্জাম হয়েছে, মানে আমার নেওয়ার জন্য বলতেছে। আমি প্রথমে বিশ্বাস করি নাই। পরে আমার বোন জামার আমি ফোন দিয়েছি ওমরে, ফোন দিয়ে বলছি ভাইয়া তুই কী হয়েছে তুই বল। পরে দেখি ও কান্না করতেছে, ভাই আপনি ইমার্জেন্সি বাড়ি যান, আপনার বোনটা মাইরা পালাইছে, আপনি যে এটার বিচার করেন, আপনি থানায় যান। তখন আমি আমার মামা ঘরে ফোন দিয়ে আত্মীয় স্বজন সবার ফোন দিয়া আমরা 18 জনের মতো 2 গাড়ি আমরা যাই। আমরা রওনা দেওয়ার পথে পরে পুলিশ লাশ নিয়ে উল্লাপাড়া থানায় চলে যায়, ঠিক আছে। আমরা পথে ফোন দিচ্ছি যে আমরা না আসা পর্যন্ত আপনারা লাশ নেবেন না। আমরা যাওয়ার আগে ওর শ্বশুর শাশুড়ি, আমার মনে হয় ও যে আল্লাহর রহমতে আমার বোনের কিন্তু গায়ে মোটামুটি শক্তি ছিল, কারণ ওকে পরিকল্পনা করে, আর আমার বোন যদি আত্মহত্যা করতো অবশ্যই আমাদেরকে জানাইতো, কারণ আমার বোনটা এত কষ্ট সহ্য করে সংসার করছে। আর ওই এলাকায় মনে করেন যে টেলাসের কাজ করে খাতা ছিলা ও পুরা ঘরটারে যাইলে আপনি বুঝতে পারেন, ওর মনে করেন যে পুরা ঘরটা সাজাইছে, কাজ করে মনে করেন যে খাইছে, ও বিদেশের টাকায় খায় না। একটু জানতে চাইবো আপনারা কয় ভাই?
আমরা 3 ভাই 1 বোন ভাইয়া। 3 ভাইয়ের 1 বোন। জি। বোন কি ছোট না বড়? আমার ছোট মেজো আপনার আর কি। ছোট, মানে জি আপনার পিঠাপিঠি। জি জি তো এই যে আপনার ছোট বোন, জি। বোনের আমরা তো জানি পৃথিবীতে অনেক ধরনের ভালোবাসা রয়েছে। ছেলে বাবা মাকে ভালোবাসে, বাবা মা তার সন্তানকে ভালোবাসে, এবং সবচেয়ে পৃথিবীর বুকে ভাই বোনের ভালোবাসাটা হচ্ছে ভিন্ন ধরনের। আপনার ছোট বোনটিকে আপনি যখন যায় দেখলেন, কি অবস্থা? আমার বোনরা আমি দেখি না, আমরা যাওয়ার সময়, আমরা উল্লাপাড়া যাওয়ার সময় আমরা বাড়িতে যাব, কিন্তু ওরা লাশ নামায় পালাইছে, ওদের কোনো কান্নাকাটি কিচ্ছু নাই। আমি পরে ওরা লাশ নামায়, ওরা পরিকল্পনা করে রাত্রে ঘুমের ট্যাবলেট খাওয়ায়া ওরা মনে হয় হত্যা করছে। আমার পরিকল্পনা আমি যতটুকু বুঝছি লাশ দেখে আর তদন্ত করে ওরা লাশ নিয়ে থানায় চলে গেছে, ওরা লাশ নামাইছে, পুলিশ আইসা, ও পুলিশ এবং কি মনে করেন যে ওদের এলাকার লোকেরা ওদের সাক্ষী, আমরা জানি না, আমরা ঘটনাস্থলে যাইতে পারি নাই। তখন আমরা ওসিরে বলছি যে আপনারা কেন লাশ আনছেন? বলছে যে আমরা তো লাশ যা পাইছি, আমরা কি এতক্ষণ বসে থাকবো? বলছি না, আমরা না আসা পর্যন্ত লাশ নেবেন না, ফোনে কথা বলছি। পরে এসআই আমাকে ফোন দিছে, পরে আমরা থানায় যাই দেখছি আমাদের বোনের লাশ আম করে দেখতে দেয় নাই, সারা রাত লাশের কাছে বসে আছি, দেখতে দেয় না। আমরা এফআইআর মামলা করবো, আমাকে মামলাটাও নেয় না, ঠিক আছে। বলছে ইউডি মামলা নিবে, কিন্তু আপনার এফআইআর মামলা ওরা নিবে না, আপনাদের সাক্ষী কোথায়? তো বলছে আপনারা কেন লাশ নামাইলেন? আমরা যাইতাম, আমাদের বোনরে কেন মারছে? আমার বোন বললে আমাদেরকে ফোন দিব, আমাদের সাথে এত ভালো সম্পর্ক, আমাদেরকে একটু হলেও তো জানাবে। আর আমার বোন এত শক্তিশালী বোন, কিভাবে মরে? অবশ্যই ওরে ঘুমের যে কোনো কিছু খাবার নেশা করা, তারপর আর মারা হয়েছে। পরে ওসি বলছে যে আপনারা তদন্ত রিপোর্ট পাইলে আমরা ব্যবস্থা নিব। এই পর্যন্ত আমরা, আমাদের তো ওখানে উল্লাপাড়া কেউ নাই, আমরা রাতের সারা রাত থানায় বসেছিলাম স্যার, আমাদের ওখানে কেউ ছিল না। আমাদের যে আমাদেরকে জিজ্ঞাসা করবে যে এক কাপ চা খাও, ওরকম একটা লোক নাই। ওদের থানা, পুলিশ, মেম্বার, চেয়ারম্যান সব ওদের রেফারেন্সে। তো আমি আমার মিডিয়ার ভাইদের কাছে একটাই আমার অনুরোধ, যে প্রতি জেলা যে মনে করেন যে এক জেলায় তার এক জেলায় মানুষ ভাই বোন বিয়ে দেয়, ঠিক আছে, এরকম কষ্ট নিয়ে যেন কোনো ভাই, কোনো পরিবার যেন আমার মধ্যে কষ্ট না পায়। আমার বোনটার আমি লাশটাও দেখতে পাই, একদিন পরে আমার বোনের লাশ দেখতে পাইছি, ওটা সহ্য করতে পারি না। পরে আমার বোনের কাঠটা চিরা তছনছ করে বলাইছে। আমি থানায় যাই, আমার বোনের লাশ আমি বলছি আমার বোনের কাটতে দিব না, আমি মামলা করব না, কিন্তু পুলিশে দেয় না, বলছে আপনার বোনের এখানে আপনি মামলা করলেও কাটবো, না করলেও পোস্টমর্টম করতে হবে। পরে আমার বোনের পোস্টমর্টম করার পরে লাশ ওই যে আগের দিন মারছে তো ভুল গেছে, পরে লাশের অবস্থা খুব খারাপ। এই লাশ নিয়ে আমি যে বাড়ি যাব, পরে আমার অনেকে যুক্তি দিল যে তুমি যদি আবার, ওরা যদি টাকা খাওয়ায়, যদি ওদের রেফারেন্সে রিপোর্ট নিয়ে যা, তুমি আবার মামলা করলে এই লাশের জন্য আবার তদন্ত আসবে, তুমি এখানে দাপন করলে তুমি আবার পরবর্তীতে তুমি মামলা করতে পারবে, তোমার অপশন থাকবে। পরে আমার বাগনা বাগনি দুইটা ছোট, চিন্তা করলাম যে ওদেরও তো মা বাবার কবর ওরা দেখতে পারবে, এই কারণে আমার বোনেরও ছিল আমি বাগনা বাগনিদেরকে দেখতে পারবো, এই কারণে আমি ওখানে মাটি দিছি। আমার বাগনা বাগনি ওখানে সেফটি নাই, আমি চাইছি আমার, বলছে আমার বাগনা আর বাগনিটা আমি নিয়ে যাই, আমার বোনের স্মৃতি ওরা দেয় নাই, ওরা অনেক খুশি, ওরা হাসে, পুরো এলাকার মানুষ কান্না করছে, কিন্তু আমার তাও ওই মা হই, ওর চাচা শ্বশুর, ওর ননদ নন্দিয়া, ওরা কেউ কান্না করে না। আমার বোন জামাইটাও কান্না করতেছে বাইরে, ও বলতেছে আমার বিচার, আমার বোর বিচার চাই, কিন্তু আপনাদের কাছে আমরাও বিচার চাই, আমার বোনের জন্য সঠিক বিচার হয়। আমি খুব গরিব মানুষ ভাই, কান্না করবেন না প্লিজ। আমি একটু জানতে চাইবো, 3 ভাইয়ের 1 বোন জি ভাইয়া, আমি বড়, আজ পৃথিবীতে নেই। আপনার বন্ধুপতির সঙ্গে আপনাদের কোনো কথা হয়েছে কিনা এই বিষয়ে? হ্যাঁ, কথা হয়েছে, আমরা জিজ্ঞেস করছি, ও বলছে ভাইয়া কোনোদিন আমার মৃত্যু কোনোদিনও মরতে পারে না, আমার চেয়ে বেশি ও কান্না করতেছে। কালকে বিকেলেও কথা হয়েছে, ভাইয়া ও জীবনও মরতে পারে না, ও কেন মরবে? আমি সামনের মাসে আসবো, আমার সব কিছুর কথা বলছে, ওর সুখের দিন, ও কেন মরবে? কষ্টের দিনও মরে নাই, ওর বাচ্চার সিজার হয়েছে, ওর ইনফেকশন হয়েছে, ওর হাত কেটে গেছে প্যানে, ওরা ট্রিটমেন্ট করে নাই, ওই ট্রিটমেন্টও আমরা করছি, কিন্তু এত কষ্ট নিয়েও আমার বোন মরে নাই। পরে আমি 1 মাস আগে বলছি বোন উমর আসলে তুই যাইস, যাতে ওইখানে এত ঝামেলা, তুই যাইস না। তারপরে ওরা করছে কি, বলছে যে না আমরা, ভাই আমার 2টা বাচ্চা, আমার সংসার, ভাই আমি আপনাদের কাছে থাকতে পারবো, কিন্তু আমার স্বামীর সংসার
ও কইছে 3 দিন থাকতে পারে, 3 দিন থেকে আমি চলে যাবো। পরে একদিন রাখছি জোর করে। আমি কই বোন তুই থাক। প্রতিটা বাঙালি মেয়ে স্বামীর ভক্ত হয়, আপনারা তো জানেন। ভাই বোনের সম্পর্ক ও যখন যা চাইতো আমি দেওয়ার চেষ্টা করতাম, এমনকি দিয়েছি। ঠিক আছে, আজকে আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমার বোনটার আমি লাশবারের মতো দেখতে পারি নাই। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনারা পুরো বাংলাদেশে যারা মিডিয়া ভাই আছে আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি তো নারীর জন্য অনেক উদ্যোগ নিচ্ছে। ঠিক আছে, অনেক সঠিকভাবে বিচার করতে পারে বাংলাদেশে। ঠিক আছে, আপনারা আমি প্রশাসনের কাছেও আকর্ষণ করতেছি যে ওরা যেন আমার বোনের সঠিক বিচারটা আর এর মেডিকেল রিপোর্টটা যেন সঠিক হয়। আমরা তো জানি যে আমরা যে ডাক্তার দিয়া সবসময় আপনার পোস্টমর্টম করে, ওরা ডাক্তার আগের থেকে ভাও করে রাখছে। আমরা যাওয়ার আগে ওরা আমার বলতেছে, আমার রেকর্ড আছে, ফোন রেকর্ড, বলতেছে আমরা মর্গে টাকা দিয়ে আসছি। সকালবেলা ফোন দিছি আমি 18 তারিখে, 19 তারিখে, বলতেছে যে আমরা পোস্টমর্টমের টাকা দিয়েছি, তোমরা ওখানে লাশ নিয়ে যাও, পোস্টমর্টম করে দিবে। তার মানে ওরা শিওর। ঠিক আছে, ওখানে অবস্থা ওরা সব কিছু ওদের নিয়ন্ত্রণে নিয়ে নিছে। কারণ আমাদের বাড়ি বরিশাল ভোলা জেলা, আমাদের তো সিরাজগঞ্জ কেউ নাই, আমাদেরকে যে কেউ একটু সহযোগিতা করবো এরকম কেউ আমাদের ওখানে নাই। এখন একমাত্র প্রশাসন পারে। আর আপনারা মিডিয়ার বাইরে আছেন, আপনারা যদি জনগণ আছে, বাংলাদেশের জনগণ সব কিছুতে মনে করেন যে বাংলাদেশের জনগণের উপরে। ঠিক আছে, বাংলাদেশের জনগণের কাছে আমার এই বিচার। ঠিক আছে, আমি প্রধানমন্ত্রীর কাছে আমার বোনের বিচারটা যেন সঠিকভাবে হয়। যারা মন্ত্রী মহোদয় আছেন তারা, এবং কি পুলিশ কমিশনার, আমি পিবিআইতেও মামলা দিব। ঠিক আছে, আমার যদি এই মামলা না হয় আমি র্যাবের কাছে মামলা দিব, আমি কোর্টে পর্যন্ত যাব। আমার বোনের বিচার আমি সঠিকভাবে করব। আমার যেটুকু হোক, আমি গরিব মানুষ, আমি যেটুকু পারি আপনারা আমার সঠিকভাবে আপনারা আমার পাশে থাকবেন। আমি সঠিক বিচারটা চাই, কোনো বোন যেন এরকম না মরে। আমার বোন দিছি জীবিত, আমার একটা বোন, আজকে আমার বোনের লাশ আমি আনতে পারি নাই। আমার বোনের তো আমি দেখতেও পারবো না। আজকে কে আমার ভাইয়া বলে ডাক দিব, আমার ভাই বলার মতো কেউ নাই। আপনারা আমার তো প্রিয় দর্শক, প্রবাসী ফারুক মিতু আমার সঠিক বিচার মৃত্যুবরণ করলো। আসলে এটা কি আসলে হত্যা না আত্মহত্যা, তার একটা সঠিক তদন্ত হয়ে বিচার হওয়া প্রয়োজন। সেই প্রত্যাশায় নিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আর ভিডিওটি আপনারা ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন। আচ্ছা ভাইয়া, আপনারা বলতেছেন যে মৃত্যুকে হত্যা করা হয়েছে। যদি মৃত্যুকে হত্যা করে থাকে বা এই ধরনের কোনো সিমটম এসে থাকে, তাহলে মৃত্যু হত্যাকারীর সর্বোচ্চ আপনারা কি চাচ্ছেন? আমরা পাশে, আমরা আমার বোনকে যেমন হত্যা করছে, আমরা যদি প্রমাণ হয়, ঠিক আছে, মেডিকেল রিপোর্টে পুলিশ তদন্ত করে আমার বোনের ফোন রাখা দিছে, ফোনে অবশ্যই তদন্ত পাবে, কারণ এখন অনলাইনের যুগ। আমার বোনে যদি কারোর সাথে ফোনে কথা কইয়া থাকে, ওকে যদি কেউ ব্ল্যাকমেল করেও থাকে, ওইটার বিচারও আমরা চাই। এবং কি আমার বোন যদি নিজেও আত্মহত্যা করে থাকে, আমরা তো জানি যে করে নাই, আর যদি ওকে যদি আত্মহত্যা করেও থাকে, কেন করছে? ওর সুখের দিনে ওর স্বামী আসবে সামনের মাসে, হ্যাঁ ফেব্রুয়ারি মাসে ওর স্বামী আসবে, ওর সুখের দিনে কেন আত্মহত্যা করলো? এটার কি কারণ? এই কারণ যেন প্রশাসন বাইর করে এবং আমাদের কাছে সঠিক তদন্ত করে আমাদের কাছে প্রস্তান্ত করে। ঠিক আছে, আমরা প্রশাসনের কাছে বা মিডিয়ার কাছে যেন এই রিপোর্টগুলো আমাদেরকে দেয়। ঠিক আছে, আমার বোন কেন মরবে, এই মরার কারণটাও আমরা খুঁজতে চাই। যদি আমার বোন মরেও থাকে, কেন মরলো? আর আমার বোনের যদি মায়েরা থাকে, আমরা তো জানি আমার বোনরে মারছে, কারণ আমরা দেখি নাই, উপরে আল্লাহ সাক্ষী। আর আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার হাজির নাজির করে আমার বোন যদি মরতো, আমার পরিবার কেউর সাথে আমার বোন কথা বলে নেই। ঠিক আছে, আমি কোরআন নিয়ে বলতে পারবো, কিন্তু তাদেরকে যদি এরকম একটু মনে করেন যে পুলিশ প্রশাসন যদি একটু কড়াভাবে আমার মাউকে একটু শাসনে নিয়ে যায়। আমার মাউই 4 বার মারছে আমার বোনকে। ঠিক আছে, একবার বটি দিয়ে জবাই দিতে গেছে, যে আবার এমন বলছে যে তোকে তালাক দিয়ে আমার ভাইজি আনবো, শিক্ষিত মেয়ে আনবো, তুই তো মূর্খ। ঠিক আছে, আমার বোন শিক্ষিত কম ছিল, আমার বোন কোরআন শরীফ খতম দিছে, 3 পর্যন্ত পড়ছে, মানে বাংলা কম পড়ছে, আমি স্বীকার করি। কিন্তু ওকে ডিভোর্স দিয়ে তার ভাইজি আনার জন্য 7 লাখ 10 লাখ টাকা যৌতুকের জন্য আমার বোনটাকে মারছে। আর না হয়, ঠিক আছে, আরেকটা প্ল্যান আছে, এই যে আমার বোন জামাই তো এখন মনে করেন যে অ্যাকাউন্ট তো ওর নামে, ওর আব্বুর নামে টাকা দেয় নাই 2 মাস। ঠিক আছে, ওটার জন্য হইতে পারে। আর নয় যে এখন আসবে এটাকে আমার বনাইকে আটকানোর জন্য, ওরা মনে করেন যে সত্য জানা যাবে আমার বনাই, এই জন্য ওরাই মনে করেন যে এভাবে মারলে, যে এভাবে সাজায়, যে নাটক করে সাজায় মাইরা দিলে আমার বোন জামাইয়ের বাহিরেতে আসবে না, টাকা কামাবে, তার বাচ্চার উচিলা তারা খাবে, হয়তো বা এটা হয়েছে। আর না হয়, ঠিক আছে, আমার বোনরে ঘুমের ট্যাবলেট খাওয়ায় পরিকল্পনা করে ওরা মারছে। ঠিক আছে, তো এই যে মিতুর শ্বশুর শাশুড়ি যারা, তারা আসলে কি বলছে, কি কারণে আত্মহত্যা করেছে মিতু? তারা বলতেছে যে আমরা জানি না, আমাদের বৌমা ভালো,
এখন আমার বোনের কথা আমি মসজিদের ইমাম সাহেব জানাজার সময় আমি সবার সামনে বলছি, আমার বোনের জন্য মাপ চাইছি, সবার কাছে একটাই কথা বলছি, আমার বোন কি কোনো অপরাধ করছে বা আপনারা কোনো খারাপ কিছু দেখছেন? আমার বোন যে আমার 4 বছর বিদেশ থাকে, অন্য মানুষের স্বামীরও কিন্তু বিদেশ থাকে, মানে পরকীয়ার করার চেষ্টা থাকে। আমার বোন দেখে আমি বলছি যে ও কি কোনো কারোর সাথে খারাপ ধরনের কোনো বিভাগ করছে কিনা। ওরা বলছে যে না, এরকম একটা বউ আমাদের সিরাজগঞ্জ জেলার ভিতরে আসে নাই, ঠিক আছে। ওর মাথার কাপড়, ওর চুলটা পর্যন্ত আমরা দেখি নাই। ইমাম সাহেব নিজে বলছে যে ওর বাচ্চা দিয়ে আসলে আমার ওয়ালের পাশে দাঁড়িয়ে কথা বলে, ঠিক আছে, কারণ মসজিদের সামনেই বাড়ি, ঠিক আছে। এখন আমার তাওইরা বলতেছে যে আমাদের বৌমা ভালো, ঠিক আছে, আমাদের বৌমা কিন্তু ভালো, ওদের এলাকার সবাই বলতেছে আমাদের বৌমা ভালো, কিন্তু আমাদের বৌমা যেতে ভালো তাহলে ঠিক আছে, বৌমা ভালো, কিন্তু কি বৌমা যেতে ভালো তাহলে ও মরলো কেন? এটা হলো আমাদের কথা, ঠিক আছে, ঠিক আছে, এটা মূল্য কেন? এখন ওরা বলতেছে ওদের এলাকাবাসী, ওর চাচা শ্বশুর, জেঠা শ্বশুর, যে উনি যে মেম্বার, ওনার পক্ষে থেকে কাজ করতেছে চেয়ারম্যান মেম্বাররা, ওরাও বলতেছে যে আমার বোন ভালো। এলাকার ছোট বাচ্চাতে শুরু করে সবাই বলতেছে। থানায়ও কিন্তু তারা জবানবন্দি দিছে, এসআই সাহেব জিজ্ঞাসা করছে এবং কি ওসি জিজ্ঞাসা করছে যে মিতু আক্তার কেমন, উমরের বউ কেমন। ওরা এক কথাই বলছে যে আমাদের বৌমা অমায়িক, আমাদের বৌমা ভালো, আমাদের বৌমার চরিত্র ভালো, সব কিছু ওরা স্বীকার করছে, পুলিশ লেখা রাখছে, আমাদের কত রাখছে। এবং আমার বোন জামাইয়ের লাউড স্পিকার দিয়ে আমি এই মুহূর্তে কথা বলাইছি, ও আমার বোন জামাই বলছে যে আমার বউর চরিত্র ভালো। আমি জানি আমার বউ কখনো কারোর সাথে, ও যদি ওরে যদি কেউ একটা কথা বলতো নগদে ও কথাটা বলে দিত। আবার এই যে মারা যাওয়ার প্রায় 2 মাস আগে একটা ছেলে খালি একটা খারাপ বিভাগ করছে, ওর দেওয়ার বাসুর লাগে আর কি, ব্যান চালায়, ঠিক আছে। ওরে পরে আমার বোনে আইন না মনে করেন যে জুতা দিয়ে 7-8টা বাড়ি দিছে, ওই যে আমার মাউর সামনে তাউর সামনে। তখন ওই বিচারটা, ঠিক আছে, ওরে বিচার করে দেওয়ার পরে ও মাফ চাইছে পা ধরে যে মা আমি ভুল করছি। তো ও বলছে যে আমি আপনার আপন ভাইয়ের মতো দেখি, আপনি কেন আমাকে খারাপ ব্যবহার করলেন? যে স্বামী তো বিদেশ থাকে, হ্যাঁ কি হয়, এরকম একটা কথা বলছে। আমার বোনে 7-8টা জুতা দিয়ে বাড়ি দিছে, কারণ আমার বোন যদি খারাপই হইতো তাহলে ওই এলাকায় কত মনে করেন যে কত মানুষ আছে, একজন না একজন তো বলবে যে আমার বোনের খারাপ এরকম কোনো কিছু দেখছে। আর আমার বোন যেমন বলছে যে ওরে কেউ যদি আজকে আপনি বলতো, তুই বলতো, আমাকে ফোন দিয়ে বলে দিত, কারণ ও আবেগী ছিল, খুব আবেগী ছিল, ঠিক আছে। ওখানে আপনারা, ঠিক আছে, আপনারা মিডিয়ায় যারা আছেন আপনারা একটু তদন্ত করবেন, আর এলাকায় যায় ওদের যে এলাকাবাসী যারা আছে এবং ওদের আত্মীয় স্বজন যারা আছে ওদের কাছে আপনারা যদি জিজ্ঞাসা করেন আমাদের কথা, এবং ওই দারোগা এসআই, ঠিক আছে, তারাও কিন্তু বলছে, এলাকাবাসী তার ফুফুরা সবাই বলছে আমার বোন ভালো। তাহলে আমার বোন যদি ভালো হয় তাহলে আমার বোন কেন আত্মহত্যা করলো? ওরা বলতেছে আত্মহত্যা করছে, তাহলে আত্মহত্যা করবে কেন আমার বোন? আমার বোনের আত্মহত্যা প্রশ্নই আসে না, কারণ আমার বোন বোন জামাই আসবে ফেব্রুয়ারি মাসে, তাহলে ওর হলে সুখের দিন। মেন কথা হইলো আমার তাউর নামে 2 মাস ধরে টাকা দেয় না, উনি আলাদা হয়েছে 15 দিন, 3 দিন আগে ওরে একসাথ করা হয়েছে বাস দিয়ে। আমার মনে হয় ওরে খাবারের সাথে ঘুমের কোনো দ্রব্য খাওয়ায়া ওকে ক্লান্ত করে তারপর ওকে মারা হয়েছে, কারণ ও আল্লাহর মতো শক্তিশালী মেয়ে, কারণ ওকে যদি মারতে আইতো ও অবশ্যই 2-4টারে মারা ফেলাইতে পারতো, কারণ ওকে ওভাবে মারে নাই, ওকে আগে ক্লান্ত করে নিছে, ক্লান্ত করার পরে ওকে মারা হয়েছে।